কল্পনা করুন আপনি জেগে উঠলেন এমন এক শহরে যেখানে ক্যালেন্ডারে লেখা 428 সাল, কিন্তু মানুষগুলো ভাবছে তারা 2000 সালে আছে। আর সব থেকে ভয়ের ব্যাপার, এই শহর থেকে পালানোর কথা ভাবলেও আপনাকে দেয়া হবে মৃত্যুদণ্ড। আজ আমি আপনাদের এমন এক এজেন্টের গল্প বলবো যে তার হারিয়ে যাওয়া সঙ্গীদের খুঁজতে গিয়ে নিজেই আটকা পড়ে গিয়েছে সময়ের এক গোলকধাঁধায়। আর এই গোলকধাঁধার শহরে ঝিঝি পোকার শব্দও আসল ডাক না, সেটা বরং স্পিকারে বাজানো হয়। তাহলে চলুন শুরু করা যাক। 2014 সাল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে, আর ঠিক তারপরেই যখন এই সিক্রেট এজেন্টের চোখ খুলে, সে নিজেকে আবিষ্কার করে 428 সালের এক রহস্যময় শহরে। ইথান, যে আসলে একজন তুখোড় সিক্রেট সার্ভিস এজেন্ট, নিজের অর্গানাইজেশনের নিখোঁজ হয়ে যাওয়া দুই সঙ্গীর খোঁজে সে বেরিয়েছিল এই কেসটার সমাধান করতে। কিন্তু এখন সে নিজেই মহাবিপদে, কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার কাছে এখন তার পিস্তল, আইডি কার্ড, এমনকি তার মানিব্যাগও নেই। কোনো মতে টলতে টলতে সে ঢুকে পড়ে পাশের একটি ছোট্ট শহরে। মানুষগুলো তাকে দেখছিল খুবই অদ্ভুতভাবে, যেন সে ভিন্ন গ্রহের এলিয়েন। সামনে একটা ক্যাফে দেখে ইথান সেখানে ঢুকে পড়ে। সেখানে কাজ করা এক তরুণীর সাথে কথা বলে সে জানতে পারে জায়গাটার নাম ওয়েওয়ার্ড পাইন্স। কিন্তু ইথান আরও কিছু জিজ্ঞেস করার আগেই শরীরের প্রবল দুর্বলতা নিয়ে সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। পরের বার যখন ইথানের চোখ খোলে, সে নিজেকে আবিষ্কার করে একটি হসপিটালে। সামনে দাঁড়িয়েছিল ডক্টর পাম। ডক্টর যখন তাকে তার হাড় ভেঙে যাওয়ার কথা বলছিল, তখন ইথানের স্মৃতিতে ঝাপসা ছবিগুলো স্পষ্ট হতে শুরু করে। তার মনে পড়ে নিখোঁজ সঙ্গীদের খোঁজে সে যখন তার অন্য এক পার্টনারের সঙ্গে এখানে এসেছিল, তখন হুট করেই একটি ট্রাক এসে তাদের গাড়িতে সজোরে ধাক্কা দেয়। ইথান ছিটকে বেরিয়ে আসে। আতঙ্কিত ইথান সাথে সাথেই তার পার্টনারের কথা জিজ্ঞেস করে, কিন্তু পাম স্পষ্টভাবে জানায় ঘটনাস্থলেই তার বন্ধুর মৃত্যু হয়েছে। ইথান সম্ভবত যান বাঁচাতে গাড়ি থেকে বেরিয়ে লাফ দিয়েছিল, সে কারণেই হয়তো প্রাণে বেঁচে গিয়েছিল। নিজের বর্তমান পরিস্থিতির কথা স্ত্রীকে জানানোর জন্য ইথান তার ফোন চায়। পাম জানায় তার ফোন, আইডি কার্ড এখন পুলিশ স্টেশনে জমা রয়েছে, যা সে পরে নিতে পারবে, তবে আপাতত তাকে রেস্ট নিতে হবে। তবে সেই ঘরে একা কিছুক্ষণ থাকার পরেই ইথানের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দেয় এখানকার কিছু জিনিস অস্বাভাবিক। গোটা হসপিটালে পাম ছাড়া অন্য কেউ নেই। তাই ইথান আর দেরি না করে নিজের কাপড় পরে হসপিটাল থেকে বেরিয়ে পড়ার চেষ্টা করে। করিডোর দিয়ে যাওয়ার সময় সে খেয়াল করে প্রতিটি ঘরের দরজায় বাইরে থেকে তালা ঝোলানো। চরম বিস্ময় আর সন্দেহ নিয়ে সে সোজাসুজি পৌঁছে যায় পুলিশ স্টেশনে, কিন্তু সেখানেও একই রকমই দৃশ্য, বাইরে থেকে বড় একটা তালা ঝুলছে। ইথান বুঝতেই পারছিল না এই শহরের মানুষগুলো কি কোনো অদ্ভুত ছুটি পালন করছে নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য। মরিয়া হয়ে নিজের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে সে কাছের একটি বারে যায়। সেখানে বারটেন্ডার বেভারলির কাছ থেকে সে ফোনটা চেয়ে নেয়, কিন্তু হাজার চেষ্টা সত্ত্বেও ফোন কানেক্ট করতে পারছিল না। বেভারলি তাকে বিচলিত দেখে তার কথা জানতে চায়। যখন ইথান তার নিখোঁজ দুই সঙ্গীর নাম নেয়, বেভারলির চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে তড়িঘড়ি করে একটা কাগজে ইথানকে একটি ঠিকানা লিখে দেয় আর চুপি চুপি বলে মন খারাপ লাগলে ইথান যেন তার সাথে দেখা করতে আসে। কাগজটা উল্টাতেই ইথানের নজরে পড়ে একটা লাইন, ওয়ার্ডওয়াইন পাইন্সের ভেতরে কোনো ঝিঝি পোকা নেই। ইথান তখন এই অদ্ভুত কথায় কোনো কান দেয় না, কিন্তু বার থেকে বেরোতেই পাশের ঝোপ থেকে ঝিঝি পোকার ডাক সে শুনতে পায়। সন্দেহ হওয়াতে সে ঝোপের আড়ালে তল্লাশি চালায়, আর যা দেখে তাতে তার রক্তহীন হয়ে যায়। সেখানে একটা স্পিকার বসানো রয়েছে, যেখান থেকে যান্ত্রিকভাবে ঝিঝি পোকার ডাক শোনানো হচ্ছিল। টাকার অভাবে ইথানকে এক রাত একটা মোটেলে কাটিয়ে সকালেই বেরিয়ে পড়তে হয়। এবার তার মনে পড়ে বেভারলির দেওয়া সেই ঠিকানার কথা। সেই ঠিকানায় পৌঁছানোর পর ইথানের পায়ের তলার মাটি সরে যায়। সামনে দাঁড়িয়ে এক জরাজীর্ণ ভাঙাচোরা কেবিন, আর সেই কেবিনের ভেতরে বিছানার সঙ্গে হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল একটা ডেড বডি। আর সেই লাশটা ছিল ইথানের নিখোঁজ হয়ে যাওয়া সেই বন্ধুর। আতঙ্ক আর আক্রোশে ইথান পুলিশের শেরিফের কাছে ছুটে যায় সব বলতে, কিন্তু অবাক বিষয়, শেরিফ যেন আগের থেকেই সবই জানত। সে ইথানের কথাকে পাত্তা না দিয়ে শান্তভাবে আইসক্রিম খাচ্ছিল। ইথানের বারবার জেদ করায় সে নামমাত্র একটি ডায়েরি লিখে আর জানায় সময় পেলে সে বাড়িটা দেখে আসবে। শেরিফের এই চরম উদাসীনতা ইথানকে বুঝিয়ে দেয় এই পুরো শহরটাই একটা মরণ ফাঁদ। ইথান এবার যে করেই হোক এই শহর থেকে পালাতে চায়। সে অন্য একজনের ফোন নিয়ে তার অর্গানাইজেশনে ফোন করে, কিন্তু যে ব্যক্তি ফোন ধরে সে কোনো যথাযথ উত্তর দিতে পারছিল না। তাই সে তার বসকে ফোন দিতে বলে, কিন্তু সে অজুহাত দিয়ে বসের সঙ্গে কথা বলতে বাধা দেয়।
ইথান বুঝতে পারে বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করার সমস্ত পথ কেউ সুকৌশলে বন্ধ করে দিয়েছে। কোনো এক অশুভ শক্তি তাকে এখানে বন্দী করে রাখতে চাইছে। পাগলের মতো ইথান আবার সেই বারে ফিরে যায় বেভারলির খোঁজে, কিন্তু সেখানে গিয়ে সে আরও বড় ধাক্কা খায়। সেখানে আজ অন্য এক বারটেন্ডার বসে আছে। ইথান যখন বেভারলির কথা জিজ্ঞেস করে তখন সেই লোকটা সরাসরি অস্বীকার করে আর বলে বেভারলি নামের কোনো মেয়ে এখানে কখনো কাজ করেনি। নিজের কানে বিশ্বাস করতে পারছিল না এটি ইথান। তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। রাগে উন্মত্ত হয়ে সে ওই লোকটার কলার ধরে চিৎকার করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সেই লোকটা পেছন থেকে ভারী কিছু দিয়ে ইথানের মাথায় সজোরে আঘাত করে, যার ফলে সে সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যায়। আর সে যখন আবার জ্ঞান ফিরে পায় সে তখন আবারও নিজেকে আবিষ্কার করে হসপিটালের সেই চেনা গুমটো পরিবেশে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। তার হাত পা শক্ত করে বাঁধা। ঠিক তখনই ত্রাতার বেশে শয়তানের মতো সামনে এসে দাঁড়ায় এক সাইকিয়াট্রিস্ট। ঠান্ডা গলায় সে জানায় অ্যাক্সিডেন্টের ফলে ইথানের মস্তিষ্কে এক মারাত্মক ব্লাড ক্লট বা রক্ত জমাট বেঁধেছে। আর সে কারণেই নাকি সে এতক্ষণ যা কিছু দেখেছে সবই ছিল অলীক কল্পনা বা হ্যালুসিনেশন। সেই ক্লট সারাতেই ডক্টররা এখন তার মাথায় অপারেশন করবে। কিন্তু ইথান জানে সে যা দেখেছে তা কোনো স্বপ্ন না, বরং এক হাড়হিম করা নিষ্ঠুর বাস্তবতা। ইথান এখানে চিৎকার করে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কে শোনে কার কথা। ডক্টর পাম এক মুহূর্তও দেরি না করে তাকে একটি ইনজেকশন দিয়ে দেয়। ধীরে ধীরে সে নিস্তেজ হয়ে যায়। অচেতন অবস্থায় যখন তাকে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক তখনই এক অবিশ্বাস্য দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে। সে দেখতে পায় স্ট্রেচারটা আর কেউ নয়, টেনে নিয়ে যাচ্ছে স্বয়ং বেভলি। সেই হসপিটালে এসেছে শুধুমাত্র ইথানের প্রাণ বাঁচাতে। অনেক অজানা রহস্যের চাবিকাঠি তার হাতে ছিল, কিন্তু এখনও বলার কোনো সময় নেই। বেভলি ইথানকে একরকম টেনে হিচড়ে নিয়ে ঢোকায় লিফটের ভেতরে। তাদের উদ্দেশ্য এখান থেকে যে কোনো উপায়ে পালানো। ইঞ্জেকশনের ঘোরে ইথানের মাথা তখনও বনবন করে ঘুরছিল। বাঁচার তাগিদে তারা গিয়ে লুকায় বাথরুমে। বাইরের গতিবিধি নজরে রাখার জন্য ইথান একটা আয়না ভেঙে তার কাচের টুকরো নিজের কাছে রেখে দেয়। বিপদ আরও ঘনিয়ে আসে যখন ডক্টর পাম ঠিক সেই বাথরুমের দরজার সামনে এসে দাঁড়ায়। সে ভেতরে ঢুকতে যাবে, ঠিক সেই মুহূর্তে চিতার মতো ক্ষিপ্রতায় ইথান তার উপর ঝাঁপিয়ে পড়ে আর অ্যাটাক করে। কোনো রকমে তাকে কাবু করে বেভলিকে নিয়ে সেখান থেকে চম্পট দেয়। পালিয়ে তারা আশ্রয় নেয় এক নির্জন বাড়িতে। সেখানে বেভলি যা শোনায় তা শোনার পর ইথানের পায়ের তলার মাটি সরে যায়। বেভলি জানায় সে কয়েক সপ্তাহ ধরে এই শহরে বন্দী, কিন্তু সেই শহরে এসেছিল 1999 সালে। ইথানের মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দেয়, কারণ ইথানের হিসাবে এখন 2014 সাল। বেভলির কথা আর তার বয়সের হিসাব মিলছে না। বেভলি নিজেও এই সত্য শুনে স্তব্ধ হয়ে যায়। সে ইথানকে সতর্ক করে বলে যে এজেন্টের লাশ সে খুঁজে পেয়েছিল তাকে আসলে এই শহরের শেরিফরাই খুন করেছে, কারণ এই রহস্যময় শহরের প্রথম এবং প্রধান নিয়ম হলো এখান থেকে পালানোর চেষ্টা করা যাবে না। ভয়ে ইথানের রক্ত হিম হয়ে যায়, কিন্তু ইঞ্জেকশনের প্রতিক্রিয়ায় সে আবার অচেতন হয়ে পড়ে। পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে দেখা যায় বেভলি সেখানে নেই। একা ইথান যখন আবার শহরে ফিরে দেখে সব যেন বড্ড স্বাভাবিক। সেখানে এক পার্টিতে তার চোখ পড়ে কেট নামে এক মহিলার উপর। কেট ছিল সেই নিখোঁজ হওয়া দ্বিতীয় এজেন্ট, যার সাথে 1 মাস আগে তার রিলেশন ছিল, কিন্তু আজকের কেটকে দেখে চেনার উপায় নেই। তাকে অনেক বেশি বয়স্ক আর ক্লান্ত মনে হচ্ছে। পার্টি শেষ হতে ইথান তার পিছু নেয়। তার মাথায় একটাই প্রশ্ন, মাত্র 1 মাসের মধ্যে কেট এত বদলে গেল কিভাবে? অনেক কষ্টে কেটের বাড়িতে গিয়ে সে যখন নক করে, কেট শুরুতে এমন অভিনয় করে যেন সে ইথানকে চেনেই না। পরে সুযোগ বুঝে স্বামীকে সরিয়ে ইথানকে এক কোনায় নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, সাবধান, এখানে প্রতি ইঞ্চিতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। 24 ঘন্টা আমাদেরকে নজরে রাখা হয়েছে। ইথান যখন তার পরিবর্তন সম্পর্কে জানতে চায়, কেট যে উত্তর দেয় তাতে সে আবারও স্তম্ভিত হয়ে যায়। কেট জানায় সে গত 12 বছর ধরে এই শহরে বন্দী। ইথানের কাছে যা ছিল শুধুমাত্র 1 মাসের সময়ের ব্যবধান। তবে এর বেশি কিছুই আর সে বলতে রাজি হয় না, বরং ইথানকে হাসি মুখে বিদায় দেয় যাতে কেউ তাদেরকে সন্দেহ না করে। এখন আর কোনো প্রশ্ন নয়, ইথান শুধু এখান থেকে বের হতে চায়। সে পাগলের মতো একটি গাড়ি চুরি করে হাইওয়ে দিয়ে পালানোর চেষ্টা করে। একসময় সে টাউনের এন্ট্রি বোর্ডের সামনে পৌঁছায়। সে ভাবে সে হয়তো বের হয়ে যেতে পারবে, কিন্তু ঘন্টার পর ঘন্টা গাড়ি চালানোর পর আবার সে একই জায়গায় ফিরে আসে। এক পর্যায়ে সে বুঝতে পারে এটি একটি গোলকধাঁধা। রাস্তা দিয়ে বেরোনো সম্ভব নয় বুঝে ইথান এবার গভীর জঙ্গলের ভেতরে ঢুকতে শুরু করে। ঝোপঝাড় কাটা ছিঁড়ে সে যখন জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছায় তার সামনে দাঁড়িয়েছিল এক বিশাল দেওয়াল। পুরো শহরটাকে লোহার এই প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে। শুধু তাই না, সাথে রয়েছে হাই ভোল্টেজ ইলেকট্রিক তার।
এখান দিয়ে পালানোর চেষ্টা মানে মৃত্যু। দিশেহারা ইথান কোনো উপায় না পেয়ে আবারও নিজের গাড়িতে ফিরে আসে, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে ঠিক সেই মুহূর্তেই শহরের শেরিফ সেখানে এসে উপস্থিত হয় এবং গাড়ি চুরির দায়ে তাকে পাকড়াও করে। এখন ইথান তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে একজন সিক্রেট সার্ভিস এজেন্ট, কিন্তু শেরিফ তা তুড়ি মেরে উড়িয়ে দেয়। শেরিফের তদন্তে নাকি এমন কোনো এজেন্টের অস্তিত্বই নেই। পরিস্থিতির চাপে ইথানকে এক জরাজীর্ণ হোটেলে হাউস অ্যারেস্ট করে রাখা হয়। যত রাত বাড়ে ইথানের মনের মধ্যে প্রশ্নের পাহাড় জমতে থাকে। আদতে এই শহরটা আসলে কি? এখান থেকে কি আদৌ ফেরার কোনো উপায় আছে? পরদিন সকালেই ইথান কোমর বেঁধে নামে এই টাউনের রহস্য উদ্ঘাটনে, কিন্তু পদে পদে বাধা। না আছে ইন্টারনেটের নামগন্ধ, না আছে খবরের কাগজ। এখানকার সংবাদপত্রগুলো এতটাই সেকেলে যে 1 মাস আগের খবর ছাপা হয় 1 মাস পরে। হতাশ ইথান আবার ফিরে যায় সেই পুরাতন কেবিনে, যেখানে তার কলিগের ডেড বডি ছিল। বন্ধুকে ওভাবে পড়ে থাকতে দেখে ইথানের খুবই কষ্ট হয়, কিন্তু শোক করার কোনো সময় নেই। হঠাৎ তার নজর পড়ে লাশের পায়ে। সেখানে কৌশলে লুকানো ছিল একটা রহস্যময় বুকলেট। তবে সেটি নেয়ার আগেই সেখানে চলে আসে শেরিফ এবং তাকে গান পয়েন্টে নিয়ে নেয়, আর ফরেন্সিক টিমকে নিয়ে এসে সেই বডি সরিয়ে নেয়। শাসিয়ে দেয় ইথানকে, সিধে হোটেলে যাও। কিন্তু ইথানকে আর সোনার পাত্র, সে সরাসরি চলে যায় সেই বারে যেখানে বেভলি কাজ করে। ইথান জানত বেভলি পারে তাকে আলোর পথ দেখাতে। বারে পা রাখতেই বেভলি পরিস্থিতি বুঝে গানের ভলিউম বাড়িয়ে দেয়, যাতে তাদের কথা কেউ শুনতে না পারে। আর নাচার অভিনয় করতে করতে কানে কানে তাকে এক বিস্ফোরক তথ্য দেয়। ইথানের মৃত সহকর্মী আর বেভলি একই সাথেই এই শহর থেকে পালানোর ছক কষেছিল। আর ইথানের বন্ধু এই শহরের একটি খুঁটিনাটি ম্যাপও তৈরি করেছিল, যেটি সে লুকিয়ে রাখত। কিন্তু পালানোর আগেই গ্রামবাসীর কাছে ধরা পড়ে যায়, আর মাসুল হিসাবে তাকে মেরে ফেলা হয়। ইথান বুঝে যায় ওই ম্যাপটাই এখন এখান থেকে বের হওয়ার একমাত্র টিকিট। দেরি না করে সে সোজা চলে যায় হসপিটালের মর্গে। বেভলি তাকে কিছু টাকা দিয়ে পেট ভরে খেয়ে নেওয়ার পরামর্শ দেয়। সেই টাকা দিয়ে এক ক্যাফেতে কফি খাওয়ার সময় ইথান জানতে পারে তার প্রাক্তন প্রেমিকা কেট পাশের এক টয় শপে কাজ করে। কেটের কাছে গিয়ে ইথান তাদের সহকর্মীর মৃত্যুর আসল কারণ জানতে চায়, কিন্তু কেট পাথরের মতো চুপ করে থাকে। দোকান থেকে বের হওয়ার সময় ইথানের চোখে পড়ে টাউনের 3টা বিচিত্র নিয়ম। পালানোর চেষ্টা করা যাবে না, নিজের অতীত নিয়ে কারো সঙ্গে ডিসকাস করা যাবে না, আর ফোন আসলে সেই ফোন রিসিভ করা বাধ্যতামূলক। নিয়মগুলো ইথানকে আরও চিন্তায় ফেলে দেয়। হসপিটাল থেকে সেই গুরুত্বপূর্ণ বুকলেটটি উদ্ধার করে সে সোজা বেভলিকে নিয়ে জঙ্গলে চলে আসে। সেখানে ম্যাপ দেখে যখন তারা পালানোর পরিকল্পনা করছিল, তখনই বেভলি আরও এক হাড়হিম করা তথ্য দেয়। তাদের প্রত্যেকের শরীরের ভেতরে বসানো আছে এক ধরনের ট্র্যাকার, অর্থাৎ তাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি অবস্থান সিসিটিভির মতো মনিটর করা হচ্ছে। এটি শুনে ইথানের মেজাজ পুরো গরম হয়ে যায়। বেভলির সাহায্যে শরীরে ছুরি চালিয়ে সে ট্র্যাকারটি বের করে আনে। বেভলি জানায় এখানে নিয়ম ভাঙলে জোটে অমানসিক শাস্তি, যা তার মৃত বন্ধুকেও ভোগ করতে হয়েছিল। কিন্তু ইথান এখন বদ্ধপরিকর যে কোনো শাস্তি মেনে নিতে, কিন্তু সে এখান থেকে পালাবে। পরদিন রাস্তায় দেখা হয় কেট আর তার স্বামী হ্যারল্ডের সাথে। কেট তাদের দুজনকে রাতের ডিনারের আমন্ত্রণ জানায়। ইথান এটাকে সুযোগ হিসাবে দেখে রাজি হয়ে যায়, যদিও বেভলি কিছুটা সন্দিহান ছিল। হোটেলে ফিরে ম্যাপটা খুঁটিয়ে দেখার সময় ইথান খেয়াল করে একটা বিশেষ গাছের উপর মার্কিং করা আছে। তার মানে তার বন্ধু মরার আগে সেখানে কিছু একটা লুকিয়ে রেখেছিল। পরদিন খুব ভোরে ইথান নিজের ট্র্যাকারটি হোটেলের বিছানায় রেখে জঙ্গলে সেই গাছটির কাছে চলে আসে। যখন সে গাছের উপর উঠে লুকানো জিনিসটা উদ্ধারের চেষ্টা করছিল, তখনই হঠাৎ ভেসে আসে গুলির আওয়াজ। গাছের উপর থেকে সে দেখে শেরিফ পাগলের মতো কোনো কিছুর উপর ফায়ারিং করছে। তবে ইথান সেটাকে পাত্তা না দিয়ে নিজের কাজ শেষ করে শহরে ফিরে আসে। সন্ধ্যায় সে বেভলিকে নিয়ে কেটের বাড়ির দিকে রওনা দেয়। বেভলি প্রথমে ইতস্তত করলেও ইথান তাকে আশ্বস্ত করে আজ রাতেই তাদের চূড়ান্ত পালানোর সময়। কেটের বাড়িতে ডিনার চলাকালীন ইথান সুকৌশলে ওয়াশরুমে যাওয়ার বাহানা করে আর দেখে নেয় যে সেখানে কোনো সিসি ক্যামেরা রয়েছে কিনা, আর তারপরে তার ট্র্যাকিং ডিভাইসটা সেখানে লুকিয়ে রাখে। আর অন্যদিকে বেভলি তাদেরকে ব্যস্ত রাখে যাতে তারা কিচ্ছু না বুঝতে পারে। তবে কথা বলতে বলতে সে তার মেয়ের কথাও বলতে শুরু করে, যাকে সেই টাউনে আসার পর থেকে আর কখনো দেখতে পায়নি। এক বুক হাহাকার নিয়ে সে তার দুঃখের কথা বলতে শুরু করে। তবে এটিই ছিল তার বিরাট বড় ভুল, কারণ এই শহরে অতীতের কথা বলা নিষিদ্ধ। যাই হোক, কিছুক্ষণ পরে সেও বাথরুমে যায় আর ইথানের সঙ্গে যোগ দেয়। তবে বেশ কিছুক্ষণ পার হয়ে যায়, তারপরেও তাদের কোনো সাড়া শব্দ পাওয়া যায় না।
কেট আর হ্যারাল্ড মুহূর্তেই বুঝে যায় তারা হয়তো পালিয়েছে। এদিকে ইথান আর বেভলি তখন রাতের অন্ধকারে প্রাণপণ ছুটছে। বেভলি আতঙ্কে থরথর করে কাঁপছিল, কিন্তু ইথান তাকে সাহস যোগায়। সে জানায় তার মৃত বন্ধুর রেখে যাওয়া সেই প্যাকেজ থেকেই সে পালানোর গোপন সূত্র পেয়েছে। কিন্তু তাদের সেই কথোপকথনের মাঝে ঘটে যায় এক হাড়হিম করা কাণ্ড। হঠাৎ পুরো শহরের প্রতিটি বাড়ির আলো জ্বলে ওঠে আর বেজে ওঠে সাইরেন, যেন কোনো এক অদৃশ্য শিকারী তাদেরকে তাড়া করতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে শহরের মানুষ লাঠিসোঁটা নিয়ে তাদেরকে খুঁজতে শুরু করে। ইথান বুদ্ধি খাটিয়ে বেভলিকে সিমেট্রি মানে কবরস্থানের দিকে পাঠিয়ে দেয় আর নিজে লোকগুলোর নজর অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করে। ইথান কোনো মতে নিজেকে লুকিয়ে ফেললেও বেভলির কপাল ছিল খারাপ। কবরস্থানে পৌঁছানোর আগেই উন্মত্ত জনতা তাকে ধরে ফেলে। ইথান লুকিয়ে লুকিয়ে দেখে এক পৈশাচিক উল্লাসে মেতেছে পুরো শহর। জনসমক্ষে বেভলিকে লোহার শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। ঠিক তখনই শেরিফ সেখানে এসে তার মৃত্যুদণ্ডের ঘোষণা করে, আর এতে দেখা যায় বেশিরভাগ মানুষই অত্যন্ত খুশি হয়েছে। শেরিফ জনসমক্ষে কেট আর হ্যারাল্ডকে ধন্যবাদ জানায়, কারণ তাদের দেওয়া খবরের ভিত্তিতেই বেভলি ধরা পড়েছে। আর তারপরই ঘটে সেই বীভৎস ঘটনা। সবার সামনে শেরিফ অত্যন্ত নির্মমভাবে বেভলিকে কুপিয়ে খুন করে। শহরের মানুষের কাছে এটা ছিল স্রেফ একটা শিক্ষা, কিন্তু ইথানের চোখের সামনে ধূলিসাৎ হয়ে যায় তার বাঁচার আশা। কেট জানতো ইথান আবার ফিরে আসবে, তাই সে কৌশলে তার স্বামীকে উপহারের ঘরে পাঠিয়ে দেয়। ইথান তখন তার মুখোমুখি হয়। কেটের চোখে তখনও অনুশোচনা ছিল না। সে নির্লিপ্তভাবে জানায় সে শুধু শহরের নিয়ম মেনেছে। তবে সে ইথানকে তার ট্র্যাকারটি ফিরিয়ে দিয়ে বলে, আমি শুধু বেভলির বিরুদ্ধেই কমপ্লেইন করেছিলাম, তোমার নাম আমি বলিনি। কেট তাকে এই শহরেই নতুন করে জীবন শুরু করার পরামর্শ দেয়, কারণ তার মতে এই মরণফাঁদ থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। পরদিন সকালে ইথান যখন সেই পুরাতন কেবিনে ফেরে, সেখানে দড়িতে ঝুলন্ত বেভলির নিথর দেহ দেখে তার রক্ত টকবক করে ফুটতে শুরু করে। আর এই শোককেই সে শক্তিতে রূপান্তরিত করে। সে শপথ নেয় যে কোনো মূল্যে সে এই রহস্যের শেষ দেখে ছাড়বে। বেভলির দেহটি নামিয়ে সম্মানের সঙ্গে তাকে ঢেকে দেয় আর শহরে ফিরে আসে। হঠাৎ তার নজরে পড়ে একটি ফুড সাপ্লাই ট্রাক। ইথান নিশ্চিত ছিল এই ট্রাকটি নিশ্চয়ই শহরের বাইরে থেকে এসেছে। জীবনের মায়া ত্যাগ করে সে ট্রাকের নিচে লুকিয়ে পড়ে। কয়েক ঘন্টার রুদ্ধশ্বাস যাত্রার পর ট্রাকটি থামলে ইথান নিজেকে আবিষ্কার করে এক বিশাল অত্যাধুনিক ওয়্যারহাউসে। চারপাশের উন্নত প্রযুক্তি আর অদ্ভুত সব যন্ত্র দেখে সে একদম স্তম্ভিত হয়ে যায়। গার্ডদের চোখ এড়িয়ে সে যখন আবারও ভেতরে যায়, সেখানে সারি সারি দুর্ঘটনা কবলিত গাড়ি দেখে হঠাৎই সে স্তম্ভিত হয়ে যায়। সেখানে পড়েছিল তার স্ত্রী তেরেসার সেই গাড়িটি, যেটি একসময় দুর্ঘটনায় একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। গাড়ির ভেতরে সে তেরেসার কিছু ব্যক্তিগত জিনিসও পায়, কিন্তু শোক করার একটু সুযোগও নেই। হঠাৎ গাড়ির কাঁচ ভেঙে কেউ একজন তার উপর ঝাঁপিয়ে পড়ে। সে আর কেউ নয়, শয়তান শেরিফ। ধস্তাধস্তি আর লড়াই চললেও শেষমেশ শেরিফের আঘাতে অজ্ঞান হয়ে যায় ইথান। আবারও সেই একই হসপিটাল, একই বিছানা। ইথান যখন চোখ মেলে, ডক্টর পাম তাকে এক অবিশ্বাস্য খবর দেয়। সে জানায় ইথানের স্ত্রী তেরেসা আর ছেলে বেনকে ঠিক সেই বাড়িতেই শিফট করা হয়েছে যেখানে বেভলি থাকত। ইথান প্রথমে বিশ্বাস করতে পারে না, কিন্তু কৌতূহলের বশে সেই বাড়িতে গিয়ে সে দেখে সত্যিই তেরেসা আর বেন সেখানে রয়েছে। দীর্ঘদিন পর পরিবারকে ফিরে পেয়ে ইথানের চোখে জল চলে আসে, কিন্তু তার মনে খটকা একটাই, তারা এখানে পৌঁছালো কিভাবে। তেরেসা কাঁদতে কাঁদতে জানায় ইথানের অ্যাক্সিডেন্টের পর তার গাড়ি পাওয়া গেলেও ইথানের কোনো খোঁজখবর পাওয়া যায়নি। পুলিশ হাল ছেড়ে দিলেও তেরেসা আর বেন হার মানেনি। তারা নিজেরাই বেরিয়ে পড়ে তাকে খোঁজার জন্য। আর খুঁজতে খুঁজতে এখন তারা এখানে এসে পৌঁছেছে। যদিও নিখোঁজ হওয়া শুরুতে বেন ভেবেছিল ইথান হয়তো কেটের সঙ্গে কোথাও পালিয়ে গিয়েছে, কারণ বেন আর তেরেসা দুজনেই ইথান আর কেটের সেই পরকীয়ার ব্যাপারে আগে থেকেই সব জানত। কিন্তু এত কিছুর পরেও তেরেসা শুধু ইথানের সাথেই থাকতে চেয়েছিল, যাতে তাদের আলাদা হওয়ার কোনো প্রভাব তাদের সন্তানের উপরে না পড়ে। যখন ইথান এই সত্যটা জানতে পারে, তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তেরেসা আরও জানায় ইথান নিখোঁজ হওয়ার পর তারা কতটা ভেঙে পড়েছিল। মরিয়া হয়ে তেরেসা একদিন সরাসরি ইথানের সিক্রেট সার্ভিস অর্গানাইজেশনের অফিসে ঢুকে পড়ে। সেখান থেকে গোপনে কম্পিউটারের ডেটা ঘেটে সে জানতে পারে যে ইথানকে শেষবারের মতো ওয়েওয়ার্ড পাইন্সের দিকে যেতে দেখা গিয়েছে। আর তখন থেকেই স্বামীকে খুঁজতে তেরেসা আর বেন বেরিয়ে পড়ে সেই অচেনা রাস্তার দিকে। কিন্তু ভাগ্যের খেলা ছিল অন্যরকম।
মাঝ রাস্তায় তাদের দেখা হয় এক পুলিশ অফিসারের সাথে, যে আসলে বর্তমান সময়ের এই রহস্যময় শহরের শেরিফ। কথা বলার ছলে সেই শেরিফ গোপনে তেরেসার গাড়ির পেট্রোলের পাইপটি কেটে দেয়, যার ফলে কিছু দূর যেতেই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। যখন তেরেসা আর বেনের চোখ খোলে, তারা নিজেদেরকে আবিষ্কার করে এই অদ্ভুত শহরে। সেখানে এক রিয়েল এস্টেট এজেন্ট এসে তাদের এই বাড়িটি দেখায় এবং জানিয়ে দেয় এখন থেকে সারা জীবন তাদেরকে এখানেই থাকতে হবে। ঠিক তখনই সেই রিয়েল এস্টেট এজেন্ট সরাসরি ইথানের সামনে এসে হাজির হয়। সে ইথানকে জানায় যেহেতু বিভার্লি আর বেঁচে নেই, তাই তারা যতদিন খুশি এই বাড়িতেই থাকতে পারবে। কিন্তু একই সাথে সে এক ঠান্ডা হুমকিও দিয়ে যায়। সে জানায় এই বাড়ির ভেতরে অত্যন্ত অ্যাডভান্সড সার্ভেইলেন্স সিস্টেম অর্থাৎ গোপন ক্যামেরা ও স্পাই ডিভাইস বসানো রয়েছে, কারণ ইথান এর আগে বহুবার এখান থেকে পালানোর চেষ্টা করেছিল। নিজের পরিবারের এই করুণ দশা দেখে এখন ইথানের ভেতরটা জ্বলে ওঠে। সে কোনোভাবেই তার পরিবারকে এমন জায়গায় রাখতে চায় না, তাই সে তেরিকাকে কড়া হুঁশিয়ারি দেয় এই শহরের কোনো মানুষের সাথে যেন সে ভুলেও বেশি কথা না বলে এবং বিনা কারণে ঘরের বাইরে পা না রাখে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ইথান সোজা গিয়ে পৌঁছায় পুলিশ স্টেশনে। সেখানে আগে থেকেই হাজির ছিল শেরিফ এবং ডক্টর পাম। তাদের মুখোমুখি হতেই ইথান এক ভয়ঙ্কর সত্য জানতে পারে। তারা তেরেসা আর বেনকে এই শহরে ধরে এনেছে কেবলমাত্র একটা কারণেই, যাতে তাদের জীবনের ভয় দেখিয়ে ইথানকে এখানে আটকে রাখা যায়, আর ইথান যেন এখান থেকে পালানোর চিন্তা মাথা থেকে চিরতরে ঝেড়ে ফেলে দেয়। এই কথা শুনে ইথানের রক্ত গরম হয়ে যায়। শেরিফের সাথে তার মারাত্মক তর্কাতর্কি শুরু হয়, কিন্তু ঠিক তখনই শেরিফের ফোন বেজে ওঠে। ফোনের ওপার থেকে কোনো এক রহস্যময় ব্যক্তি শেরিফকে একদম শান্ত থাকার নির্দেশ দেয়, আর অদ্ভুতভাবে সেই অহংকারী শেরিফও একদম চুপ হয়ে যায়। আর এই দৃশ্য দেখামাত্র ইথান বুঝতে পারে যে এই শেরিফ আসলে এই দাবার বোর্ডের একটা সামান্য গুটি মাত্র। এই পুরো শহরটার পেছন থেকে নিয়ন্ত্রণ করছে অন্য কোনো অদৃশ্য শক্তি। ইথান আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে। যাওয়ার পথে ইথানের দেখা হয় সেই সাইকিয়াট্রিস্টের সাথে, যে আসলে ইথানের ব্রেন সার্জারি করার চক্রান্ত করেছিল। ইথানের মানসিক অবস্থা দেখে সে তাকে বলে, এই পুরো শহরে তুমিই একমাত্র ভাগ্যবান ব্যক্তি যার নিজের আসল পরিবার এই মুহূর্তে তার সাথে রয়েছে, তাই বেশি না ভেবে চুপচাপ এই শহরেই খুশিতে থাকতে শুরু করো। কিন্তু ইথান সেই মানসিক ডক্টরের ফালতু কথাকে পাত্তাই দেয় না। সে সোজা চলে যায় জঙ্গলের গভীরে কেটের সাথে দেখা করতে, কারণ সে জানত জঙ্গলের এই অংশে কোনো সার্ভাইলেন্স ক্যামেরা নেই। সেখানে দাঁড়িয়ে কেট ইথানের সামনে আসল সত্যটা উগড়ে দেয়। কেট জানায় সে নিজেও জানে না এই অভিশপ্ত শহরে আসলে কি ঘটছে। সেও আগে এখান থেকে বহুবার পালানোর চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। আর শেষমেশ বাধ্য হয়েই তাকে এই নির্মম সত্য মেনে নিতে হয়েছে যে সে আর কখনো মুক্ত পৃথিবীতে ফিরতে পারবে না। তাই এই শহরের নিয়ম মেনে সে চুপচাপ বেঁচে থাকার অভিনয় করছে। কেটের মুখে এই অসহায়ত্বের কথা শুনে ইথান চরম হতাশায় ডুবে যায়। সে ভারী মন নিয়ে যখন নিজের বাড়িতে ফেরে, তখন সেখানে এক নতুন ঝড় অপেক্ষা করছিল। ঘরের ভেতর তেরেসা বা বেন কেউই ছিল না, আর টেবিলের উপর পড়েছিল তেরেসার বিয়ের আংটি। আসলে ইথান যখন জঙ্গলে কেটের সঙ্গে দেখা করতে গিয়েছিল, তখন বেন লুকিয়ে তার পিছু নিয়েছিল। ইথান আর কেটকে একসাথে দেখে বেনের সহ্য হয়নি। সে তৎক্ষণাৎ বাড়ি ফিরে তার মা তেরিকাকে সবকিছু বলে দেয়। এই খবর তেরেসার বুকটাকে একদম চুরমার করে দেয়। যে তেরেসা ইথানের পরকীয়ার কথা জেনেও তাকে কখনো ছেড়ে যায়নি, তাকে খুঁজতে খুঁজতে নিজের জীবন বাজি রেখে এত দূর চলে এসেছে, আজও ইথান তার পরোয়া করেন না। তীব্র ক্ষোভ আর অভিমানে তেরেসা সিদ্ধান্ত নেয় যে সে এই শহরে আর থাকবে না। সে বেনকে নিয়ে সোজা ছুটে যায় সেই বিশাল আইসোলেশন ওয়ালের দিকে, কিন্তু তেরেসা সেখানে পৌঁছানো মাত্রই সেখানে চলে আসে শেরিফ। ইথানের ওপর শেরিফ আগে থেকেই মারাত্মক ক্ষিপ্ত ছিল, আর এবার সে সমস্ত সীমা পার করে ইথানের পরিবারকে সরাসরি গুলি করে মেরে ফেলার জন্য বন্দুক তাক করে। কিন্তু শেরিফ ট্রিগার চাপার আগেই অন্ধকারের বুক চিরে সেখানে এসে হাজির হয় ইথান। সে নিজের গাড়ি দিয়ে প্রচণ্ড জোরে শেরিফকে ধাক্কা মারে। শেরিফ মাটিতে ছিটকে পড়তেই ইথান গাড়ি থেকে নেমে সোজা তাকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। এরপর ইথান শেরিফের লাশের কাছ থেকে সেই আইসোলেশন ওয়াল খোলার রিমোটটা নিয়ে নেয়। সে রিমোট চেপে দেয়ালের বিশাল গেটটা খুলে ফেলে, কিন্তু পর মুহূর্তে যা ঘটে তা দেখে সে একদম হতভম্ব হয়ে যায়। সেই অন্ধকারের ভেতর থেকে একদম ঘন কালো কিছু একটা ভেতরে মুহূর্তের মধ্যে এসে সেই বডিটাকে সেখান থেকে নিয়ে আবারও ফিরে যায়। এই দৃশ্য দেখে ইথান, তেরেসা আর বেন একদম আতঙ্কে জমে যায়, আর এক মুহূর্তও দেরি না করে সে সঙ্গে সঙ্গে গেটটা বন্ধ করে দেয়।
এই মুহূর্তে সেই রহস্য নিয়ে ভাবার আর কোনো সময় ছিল না, তাই সে তেরেসার বেনকে গাড়িতে বসিয়ে দ্রুত বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। বাড়ির বাইরে এসে ইথান তেরেসার হাত ধরে। এই শহরে আসার পর থেকে সে যত রকমের ভয়ানক আর অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়েছে তার সবটা সে তেরেসার কাছে খুলে বলে। ইথানের মুখে এই রোমহর্ষক সত্য শুনে তেরেসা পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়, তার চোখ একদম কপালে ওঠে। অবশেষে ইথান তেরেসাকে অনুরোধ করে সে যেন বেনের সাথে আগামী কিছুদিন এই শহরের নিয়ম মেনেই শান্তভাবে নাটক করে যায়, যাতে কেউ কোনো সন্দেহ না করে। আর এই সময়ের মধ্যেই ইথান এখান থেকে বের হওয়ার কোনো না কোনো উপায় বের করবে। একবার যদি তারা সেই পথ পেয়ে যায় তবে তাদের জীবন আবারও আগের মতো সুন্দর আর স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু ইথানের অবচেতন মন ততক্ষণে এটা খুব ভালো করেই বুঝে গিয়েছে এই ওয়ান ওয়ে শহরের প্রত্যেকটা সেকেন্ড এখন তার আর তার পরিবারের জন্য অত্যন্ত বিপজ্জনক। এখানে পাপ বাড়ালেই মৃত্যু। আর ইথান এখন কোনো রকমের সময় নষ্ট করতে চায় না, তাই ঠিক সে পরের দিনই সোজা পুলিশ স্টেশনে হানা দেয়। উদ্দেশ্য সেখান থেকে অস্ত্রশস্ত্র লুটপাট করা। কিন্তু তখনই সেখানে আচমকা এসে হাজির হয় এই শহরের মেয়র আর তার সেক্রেটারি। আর অদ্ভুত ব্যাপার হলো তাদের হাতে ছিল ইথানের নামের একটা বড় কেক। তারা ইথানকে এক অবিশ্বাস্য খবর জানায়, এখন থেকে ইথানকেই এই শহরের নতুন শেরিফ বানিয়ে দেওয়া হয়েছে। এই কথা শুনে ইথানের পুরোপুরি হুঁশ উড়ে যায়। সে এই দায়িত্বটা এক বাক্যে প্রত্যাখ্যান করতে যাচ্ছিল, কিন্তু তার মাথায় এক আইডিয়া চলে আসে। সে বুঝতে পারে এই শহরের শেরিফ হতে পারলে তার নিজের ক্ষমতা বাড়বে, আর সেই ক্ষমতার জোরে এখান থেকে পালানোর রাস্তা খুঁজে বের করা অনেক সহজ হবে। তাই ইথান নিজের মত বদলে সেই শেরিফের চাকরিটা নিয়ে নেয়। মেয়র চলে যাওয়ার পর ইথান পুলিশ স্টেশনের ফাইলপত্র ঘেটে এই শহরের পুরনো মানুষদের ডেটা আর গোপন তথ্য খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে। কিন্তু শান্তি তার কপালে বেশিক্ষণ টেকে না। হঠাৎ করেই পাম সেখানে সেই রিয়েল এস্টেট এজেন্টকে টেনে হিচড়ে নিয়ে আসে। লোকটাকে কে বা কারা যেন জানোয়ারের মতো পিটিয়ে রক্তাক্ত করে রেখে দিয়ে গিয়েছে। পাম ইথানকে জেরা করে বলে যেহেতু এই লোকটা শহরের নিয়ম ভেঙেছে তাই শেরিফ হিসাবে ইথানের উচিত একে এক্ষুনি মৃত্যুদণ্ড দেয়া। কিন্তু ইথান বুদ্ধিমত্তার সাথে পামকে সেখান থেকে বিদায় করে দেয়। সে পামকে কড়া গলায় জানিয়ে দেয় যেহেতু এখন আমি এই শহরের শেরিফ, তাই কাকে বাঁচিয়ে রাখতে হবে আর কাকে মারতে হবে এটা আমার সিদ্ধান্ত। পাম চলে যাওয়ার পর ইথান সেই রক্তাক্ত এজেন্টের সাথে কথা বলতে শুরু করে। আর তখনই উঠে আসে এক অদ্ভুত তথ্য। সেই এজেন্ট নিজেই জানতো না যে সে কত বছর বা কত যুগ ধরে এই অভিশপ্ত শহরে বন্দী হয়েছিল। তবে একটা জিনিস তার মনে স্পষ্ট ছিল, সে তার পরিবারকে বড্ড ভালোবাসত এবং যে কোনো মূল্যে তাদের কাছে ফিরতে চেয়েছিল। ইথান মনে মনে ছক কষছিল যে কিভাবে এই অসহায় লোকটাকে শহরের বাইরে বাকি জল্লাদের হাত থেকে বাঁচিয়ে পাঠানো যায়। কিন্তু ঠিক তখনই টেবিলের ওপর রাখা সেই লাল ফোনটা বেজে ওঠে। শহরের নিয়ম ছিল এই ফোনের ওপার থেকে যে নির্দেশ আসবে তা চোখ বন্ধ করে পালন করতেই হবে। ইথান ফোনটা তুলতেই ওপার থেকে ঠান্ডা গলায় আদেশ আসে, যে কোনো মূল্যে সেই রিয়েল এস্টেট এজেন্টকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, অর্থাৎ তাকে মেরে ফেলতে হবে। পরিস্থিতি দেখে সেই এজেন্টও বুঝে যায় যে তার সময় ঘনিয়ে এসেছে। সে ইথানের নিরুপায় অবস্থাটাও বুঝতে পারছিল, কিন্তু ইথানের বিবেক কোনোভাবেই একজন নির্দোষ মানুষকে খুন করা মানতে পারছিল না। এই ঘটনার পর এই শহরের উপর ইথানের ঘৃণা আরও বেড়ে যায়। অন্যদিকে এই রহস্যময় শহরের মানুষগুলো এখন ইথানের পরিবারের সঙ্গে খুব বেশি ভালো ব্যবহার করতে শুরু করে। এমনকি তেরেসা তাদের সন্তান বেনকে ওখানকার একটা নামী স্কুলে ভর্তিও করিয়ে দেয়। ইথান নতুন শেরিফ হওয়ায় সেদিন রাতে তার সম্মানে পুরো শহর জুড়ে এক রাজকীয় পার্টির আয়োজন করা হয়। সেই পার্টিতে পাম সবার সামনে দাঁড়িয়ে গ্যারান্টি দেয় যতদিন ইথান এই শহরের শেরিফ পদে আছে ততদিন এই শহরের নিয়ম ভাঙা প্রত্যেকটা অপরাধীকে শাস্তি পেতেই হবে। ইথান যখন মাইক হাতে নেয় সেও পামের কথায় সুর মিলিয়ে বলে, হ্যাঁ, আমি প্রতিটা অপরাধীকে এমন সাজা দেব যা তারা কোনোদিনও ভুলতে পারবে না। কিন্তু ইথান মনে মনে জানত তার চোখে আসলে অপরাধী আইন ভাঙা মানুষগুলো নয়, বরং তার সামনে সোফায় বসে হাসিমুখে পার্টি করা এই পুরো শহরের মুখোশধারী সমাজটা। এর কিছু পরেই ইথান সেই পার্টি মাঝপথে ছেড়ে দিয়ে সোজা চলে যায় জেলখানায়। সেখানে গিয়ে সে নিজের হাতে লকআপ খুলে সেই রিয়েল এস্টেট এজেন্টকে মুক্ত করে দেয়। এরপর সে তাকে নিয়ে সোজা রওনা হয় সেই বিশাল আইসোলেশন ওয়ালের দিকে। ইথানের আসল প্ল্যান ছিল লোকটাকে দেয়ালের উপরে লুকিয়ে পালিয়ে যেতে সাহায্য করা, যাতে সে অন্তত স্বাধীনভাবে নিজের জীবনটা উপভোগ করতে পারে। কিন্তু সেই এজেন্টের বেঁচে থাকার সমস্ত ইচ্ছে ততক্ষণে একদম মিলিয়ে গিয়েছে। সে ইথানকে বলে, ইথান,
তুমি কি ভেবে দেখেছো এই আকাশছোঁয়া বিশাল দেওয়ালগুলো হয়তো আমাদেরকে বাইরে যাওয়া থেকে আটকানোর জন্য তৈরি করা হয়নি, বরং দেয়ালের ওপারে থাকা কোনো দানব যাতে এদিকে আসতে না পারে সেজন্য তৈরি করা হয়েছে। এই কথা শোনার সাথে সাথে ইথানের মাথা একদম চক্কর দিয়ে ওঠে। তার চোখের সামনে ভেসে ওঠে সেই রাতের দৃশ্যটা, যখন শেরিফের মৃত দেহটা অদ্ভুত কিছু একটা জিনিস টেনে নিয়ে গিয়েছিল। এই এজেন্ট আরও জানায়, এই দেয়ালের ঠিক পাশেই একটা বিশাল খাড়া পাহাড় বা ক্লিফ আছে। জায়গাটা অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে কোনো দেয়াল তোলা সম্ভব হয়নি। তাই কেউ যদি পাহাড়ের উপর দিয়ে চড়াই উতরাই পার করতে পারে তবে সে সহজেই এই শহরের সীমানা পার হয়ে বাইরে যেতে পারবে। আজ থেকে অনেক বছর আগে এই এজেন্ট নিজেও সেখান থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত পা পিছলে পড়ে যাওয়ায় তার পা ভেঙে যায়, আর তারপর থেকেই সে বাইরে ফেরার সব আশা ছেড়ে দিয়েছে। এই বলতে বলতে লোকটা কান্নায় ভেঙে পড়ে, ইথানকে শেষবারের মতো জড়িয়ে ধরে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সে সোজা গিয়ে ঝাঁপিয়ে পড়ে 440 ভোল্টের সেই হাই ভোল্টেজ তারের উপর। চোখের পলকে সে একদম কয়লা হয়ে যায়। তবে এই ভয়ানক মৃত্যু দেখার পরেও ইথান তার মিশন থেকে এক চুলও নড়ে না, কারণ এখন সে বাইরে যাওয়ার আসল রাস্তাটা জেনে গিয়েছে। সে দ্রুত বাড়ি ফিরে তেরিকাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে এবং নিজের বিপজ্জনক প্ল্যানের কথা জানায়। সে বলে, আমি খুব শিগগিরই ওই পাহাড় পার হয়ে ওপারে যাচ্ছি। যদি আমি বাইরের দুনিয়ায় যাওয়ার সঠিক পথ পেয়ে যাই তবে আমি ফিরে এসে তোমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাব। স্বামীর সাহসের উপর ভরসা রেখে তেরেসা রাজি হয়ে যায়। ইথান কোনো দেরি না করে সোজা পুলিশ স্টেশনে গিয়ে নিজের জন্য প্রচুর ভারী অস্ত্র আর গোলাবারুদ জোগাড় করে এবং এক মুহূর্তও নষ্ট না করে সেই খাড়া পাহাড়ের কাছে পৌঁছায়। নিজের সমস্ত শক্তি বাজি রেখে অত্যন্ত সাবধানে সে পাহাড়ের অন্য প্রান্তে পৌঁছাতে সফল হয়। অবশেষে আইসোলেশন ওয়ালের ওপারে মুক্ত বাতাসে পা রেখে ইথানের সাময়িকভাবে খুবই ভালো লাগছিল, কিন্তু একই সাথে তার ভয়ে বুকটা দূর করছিল, কারণ তার কানে তখনও সেই মৃত এজেন্টের কথাগুলো বাজছিল। বাইরে কোনো চরম ভয়ঙ্কর জিনিস থাকতে পারে। ঠিক তখন ইথানের মনে হতে থাকে তার চারপাশের ঘন অন্ধকারের মধ্যে কেউ একজন লুকিয়ে রয়েছে, কেউ একজন তার উপরে নজর রেখেছে। আর কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারের বুক চিরে এক অদ্ভুত অবয়ব তার উপরে আক্রমণ করে বসে। ইথান প্রাণপণে নিজের বন্দুক থেকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে, কিন্তু সেই অন্ধকার সত্তা বা ক্রিয়েচারটি এত বেশি ফাস্ট ছিল যে তার গায়ে একটা গুলিও লাগানো যায় না। উল্টো লড়াইয়ের মাঝে সেই জিনিসটা ইথানের হাত কামড়ে বা আছড়ে মারাত্মকভাবে জখম করে দেয়। তবে ইথানও হার মানার পাত্রও না। সে কোনোভাবে ওই জন্তুটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় এবং মারাত্মক ক্লান্তির কারণে ইথান সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। এদিকে ঠিক তার পরের দিন সকালে শহরের ভেতরে এক নতুন রহস্য দানা বাঁধতে শুরু করে। বেন যখন তার কলেজে যায় সে অবাক হয়ে দেখে যে বিশাল ক্লাসরুমে সে ছাড়া মাত্র 2 জন স্টুডেন্ট বসে আছে। আসলে এই স্কুলের ভর্তি পরীক্ষা এতটাই কঠিন যে শুধুমাত্র এই শহরের 3 জন এখানে চান্স পেয়েছিল, আর এই 3 জনই হতে যাচ্ছিল এই শহরের ফার্স্ট জেনারেশন স্টুডেন্ট, যাদেরকে এই শহরের আসল এবং নগ্ন সত্যটা জানানো হবে। আর তাদের টিচার ছিল এক রহস্যময় মহিলা মেগান। কিন্তু এই ক্লাসের প্রথম নিয়মই ছিল এখানে যা শেখানো হবে তা বাইরে কারো কাছে বলা যাবে না। আর শুরুতেই তাদের টিচার মেগান কোনো কথা না বলে সরাসরি একটি প্রজেক্টর চালু করে দেয়, আর সেখানে তারা দেখতে পায় হুবহু মানুষের মতো দেখতে অত্যন্ত ভয়ঙ্কর এবং কুৎসিত একটি প্রাণী। আর এটি দেখে এই 3 স্টুডেন্ট একদম হতভম্ব হয়ে যায়। তারা কিছুই বুঝতে পারছিল না, কিন্তু ঠিক তখনই মেগান তাদের জীবনের সবথেকে বড় আর হারহিম করা সত্যটা জানায়। মেগান বলে, এই সুরক্ষিত শহরটার বাইরে যে পৃথিবী আছে সেখানে কোনো সাধারণ মানুষ বেঁচে নেই। তারা সবাই মিউট্যান্টে পরিণত হয়েছে, আর সেই রক্তপিপাসু মিউট্যান্টরা একে অপরকে, সাধারণ মানুষকে এবং বনের পশু পাখিকে নির্মমভাবে শিকার করে কাঁচা চিবিয়ে খায়। এই কথা শোনার পর বেনের সাথে বাকি 2 জনেরও গায়ের লোম খাড়া হয়ে যায়। বিজ্ঞান ও সভ্যতার এই যুগে এমনটা কিভাবে সম্ভব তা তাদের মাথায় ঢুকছিল না। তখনই মেগান তাদের প্রত্যেকের হাতে একটা করে কয়েন বা মুদ্রা দেয়, আর অদ্ভুতভাবে সেই কয়েনগুলোর উপর খোদাই করে লেখা ছিল 2097। কয়েনগুলো দিয়ে মেগান তাদেরকে জিজ্ঞেস করে, এই শহরে আসার ঠিক আগের মুহূর্তের কোনো স্মৃতি তাদের মনে আছে কি? আর তখনই বেরিয়ে আসে এক অবিশ্বাস্য মিল। জানা যায় এই শহরে আসার ঠিক আগে তারা প্রত্যেকেই কোনো না কোনো এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিল এবং তারপর থেকেই তারা এখানে বন্দী। এর পরপরই মেগান যে সত্যটা রিভিল করে তা শুনলে তারা আরও ভয় পেয়ে যায়। মেগান জানায়, তোমরা এই ক্লাসরুমে যারা বসে আছো তারা কেউ একই সময়ের নও, তোমরা আলাদা আলাদা টাইম লাইনের।
কেউ এসেছে 1999 সাল থেকে, কেউ এসেছে 2008 থেকে, কেউ 2014। কিন্তু তোমাদের মহাবিশ্ব একটাই। মেগান আরও বলে, তোমরা হয়তো ভাবছ এখন 21 শতক চলছে। না, তোমরা এখন বাস করছো অবিশ্বাস্য 4028 সালে। আজ থেকে ঠিক 2000 বছর আগেই এই পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল। আসলে 2000 বছর আগে মানবজাতির অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এক গোপন এক্সপেরিমেন্ট বা পরীক্ষা চালানো হয়েছিল। সেই সময় যেসব মানুষ বড় কোনো দুর্ঘটনার শিকার হতো, তাদের কাউকে কিচ্ছু না জানিয়ে গোপনে ক্রায়োস্লিপ চেম্বারে বছরের পর বছর ঘুম পাড়িয়ে রাখা হতো। আর 1000 বছর পর আজ তাদেরকে এই ওয়েওয়ার্ড পাইন্স শহরে এনে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে পৃথিবী থেকে মানুষের বংশ চিরতরে মুছে না যায়। কারণ এই দেয়ালের বাইরে থাকা মিউট্যান্টরা এতটাই খাতারনাক যে পলক ফেলার আগেই তারা মানুষদেরকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে পারে। কিন্তু ওদিকে জঙ্গলের মাঝে রক্তাক্ত অবস্থায় সকালবেলা যখন ইথানের চোখ খোলে, তখন তার এই টাইম ট্রাভেল বা মিউট্যান্টদের ব্যাপারে কোনো ধারণাই ছিল না। সে নিজের ক্ষত নিয়ে সভ্যতার খোঁজে বনের আরও গভীরের দিকে এগোতে থাকে। আর এরই মধ্যে সে আবারও সেই একই রকম অদ্ভুত শব্দ ঝোপের মধ্য থেকে পেতে শুরু করে। আর এরই মধ্য দিয়ে ফার্স্ট সিজন এখানেই শেষ হয়ে যায়। আর যেহেতু এটি সিরিজ, তাই এক ভিডিওতে পুরোপুরি দেখানো মোটেও সম্ভব না। এর পরবর্তী পর্বগুলো আমার নতুন চ্যানেলে আপলোড করা রয়েছে, লিংক ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। আর এটাই আমার এই চ্যানেলের লাস্ট ভিডিও। এরপর থেকে আর কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে না, তাই আপনারা অবশ্যই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।